জানি বলবেন রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। হ্যাঁ, এই কথা আমরা সবসময় শুনে আসছি, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আজ যে আমার পরম বন্ধু, রাজনীতিতে কাল হয়ে যাচ্ছে সেই পরম বন্ধু চরম শত্রু। গতকাল যে ছিল আমার চরম শত্রু, সে হয়ে যাচ্ছে পরদিন আমার পরম বন্ধু। তো এই উদাহরণ বোধহয় বাংলাদেশের চাইতে বেশি পৃথিবীর আর কোথাও নেই। বাংলাদেশের রাজনীতির পরতে পরতে আমরা এই বিষয়টি দেখতে পাচ্ছি। দৃষ্টিকটু হলেও অনেক সময় আমাদের কাছে এটি স্বাভাবিকও মনে হয়। প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আপনাদের মনে আছে, আওয়ামী লীগ আমলে শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধের বিচার করতে চেষ্টা করছিলেন, জামায়াতের বৃদ্ধ নেতাদের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন মানবতা বিরোধী অপরাধের, এবং তাদের কিছু বয়োবৃদ্ধ নেতাকে ফাঁসিতে ঝুলিয়েছিলেন। এবং আরেকজন নেতা এক সময়ের জামায়াতের আমির গোলাম আজমকেও ফাঁসিতে ঝুলাবার ব্যবস্থা করেছিলেন। তো শেষ অবধি সেটি হয়নি। তো যেই গোলাম আজমের কাছে একসময় শেখ হাসিনা দোয়া চাইতে গিয়েছিলেন, সেই ছবি খুঁজলে এখনো পাওয়া যায় অনেকের আর্কাইভে। তো সম্ভবত গোলাম আজম তার মাথায় ছুঁয়ে দোয়া করেছিলেন শেখ হাসিনার জন্য, আর সেই বৃদ্ধ লোকটিকেই ফাঁসিতে ঝুলাবার চেষ্টা করছিলেন শেখ হাসিনা। রাজনীতি বলে কথা। আবার এখনকার বাস্তবতায় বাংলাদেশে যেটি ঘটছে, বিএনপি এবং জামায়াত ইসলাম এই দুটো দলের আন্তঃসম্পর্ক যদি আমরা দেখি, কয়েক দশক তারা একসঙ্গে রাজনীতি করেছে কাঁধে কাঁধ মিলিয়ে। তো সেই রাজনৈতিক মিত্র জামায়াত বিএনপির কাছে এখন কে, কারা, কোন পর্যায়ে আছে এই দুটো দলের সম্পর্ক, সেটি তো আমরা হারে হারে টের পেলাম নির্বাচনের আগে এবং পরে, এবং আসলে গত 18 মাস ধরে। তো এই সব কিছুই প্রমাণ করে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, আর এই সত্যটি অতিমাত্রায় প্রকট হয়ে ওঠে আমাদের দেশে। তো এখন যে বিষয়ে কথা বলতে চাইছি, মূলত ইতিমধ্যে আপনারা আজ করে ফেলেছেন থাম্বনেইলের ছবি দেখে। তো থাম্বনেইলের মধ্যমণি ডক্টর খলিলুর রহমান। ডক্টর খলিলুর রহমানকে নিয়ে শুরু হয়েছে চায়ের কাপে ঝড়, দেশব্যাপী তোলপাড়। ডক্টর খলিলুর রহমানকে ঘিরে বিএনপি দলীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের একটি সিদ্ধান্ত এই তোলপাড় তৈরি করেছে, চায়ের কাপে ঝড় তুলেছে। মাত্র কয়েক মাস আগের কথা, এই ডক্টর খলিলুর রহমানকে যখন অধ্যাপক ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারে নিয়ে আসলেন, এবং বিশেষভাবে তিনি যখন হলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, বিএনপির হেভিওয়েটরা সবাই একসঙ্গে, মির্জা ফখরুল থেকে শুরু করে সালাউদ্দিন আহমেদ, রুহুল কবির রিজভী, সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছিলেন, আক্রমণাত্মক হয়ে উঠেছিলেন। এই দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে অধ্যাপক ইউনূস কাকে নিয়ে আসলেন? খলিলুর রহমানকে বিএনপি নেতারা এভাবেই দেখেছিলেন এবং এভাবেই চিত্রিত করেছিলেন যে তিনি বাংলাদেশের স্বার্থ দেখবেন না, মার্কিন স্বার্থ দেখবেন। তিনি মার্কিন ডিপ স্টেটের লোক, ভারতের রয়ের সঙ্গে রয়েছে তার সম্পর্ক। নানা মহল নানাভাবে ডক্টর খলিলুর রহমানকে চিত্রায়িত করবার চেষ্টা করছিলেন। দেশের মানুষও কনফিউজড হয়ে গিয়েছিলেন যে আসলে কি চলছে। অধ্যাপক ইউনূস কি দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে এরকম কাউকে নিয়ে আসলেন, এমন ভয়ঙ্কর একটি মানুষকে যার কাছে দেওয়া হয়েছে জাতীয় নিরাপত্তার দায়িত্ব? তো এরকম একটি আলাপ তখন বেশ চলছিল বিভিন্ন মহলে। তো সেই ডক্টর খলিলুর রহমানকে বিএনপি তাদের মন্ত্রিসভায় নিচ্ছে, এবং শুধু মন্ত্রিসভায় নিচ্ছে না, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোর্টফোলিও তাকে অফার করা হচ্ছে, আর সেটি হলো পররাষ্ট্র। তো একটু এক নজরে দেখে নিতে চাই ডক্টর খলিলুর রহমান আসলে কে। ডক্টর খলিলুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন অর্থনীতিতে, মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন। 1977-এ বিসিএসে প্রথম হয়েছিলেন সারা দেশে। শুধু তাই না, হার্ভার্ডে উচ্চশিক্ষিত হয়েছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সেই জগৎ বিখ্যাত কয়েকটি ইউনিভার্সিটির একটি হার্ভার্ডে পড়াশোনা করেছেন। আর কূটনীতিক হিসেবে তার বিশ্ব কূটনীতিতে এমনই ধারণা করা হয় যে ভালো প্রভাব আছে, এমনকি মার্কিন ডিপ স্টেটেও তার
ইনফ্লুয়েন্স চলে বা তারা তাকে কাউন্ট করেন, এমন কথা তার সম্পর্কে প্রচলিত আছে। তো এখন সেই খলিলুর রহমান যোগ্যতা আকাশ ছোঁয়া, যোগ্যতা নিয়ে কোনো সমস্যা নেই, কারো কোনো প্রশ্ন নেই। তো সেই মানুষটি এখন দেশদ্রোহী হয়ে গিয়েছিলেন কয়েক মাস আগে বিএনপির হেভিওয়েটদের চোখে। তো সেই মানুষটিকে এখন রাতারাতি কিভাবে বিএনপি 180 ডিগ্রিতে ঘুরে গিয়ে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় অফার করতে পারে? এটি কিভাবে সম্ভব? পুরো দেশের মানুষ বিস্মিত বিএনপির এই সিদ্ধান্তে। আমি বলছি না বিএনপি এটি কোনো খারাপ সিদ্ধান্ত নিয়েছে বা তার বিরুদ্ধে যেসব কথাবার্তা লোকেরা বলছিল তেমন কোনো প্রমাণ আমরা পাইনি। সব বিষয়ে তাকে জড়ানো হয়েছিল বিএনপি বিশেষভাবে। বাম ঘরানার লোকেরাও চেষ্টা করছিল কেউ কেউ, বাট তাদেরকে বাংলাদেশে কেউ পাত্তা দেয় না, কেউ কাউন্ট করে না। তো বিএনপি তাকে এই যে আমাদের পোর্ট বিদেশিদের দিয়ে দেওয়া, এই বিষয়েও তাকে দায় দেওয়ার চেষ্টা করা হয়েছে। শুধু এইটি না, আমাদের রাখাইনের সঙ্গে যে ব্যাপারটি, করিডোর দেবার ব্যাপারটি, সেটি নিয়ে তাকে জড়ানো হয়েছে, যেই সব কিছু তার পরিকল্পনায় হচ্ছে। মার্কিন প্ল্যান বাস্তবায়ন করছে খলিলুর রহমান এবং ডক্টর ইউনূস তাকে লাগিয়েছে এসব করবার জন্য। ভয়াবহভাবে চিত্রিত করা হয়েছিল তাকে, অসম্ভব একটি ব্যাপার, অন্য পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল বিষয়টিকে। এবং বিএনপি তার পদত্যাগ চাইছিল ঘন ঘন, যে তাকে সরিয়ে দিতে হবে, তাকে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়াদি তার মতো এরকম লোকের কাছে রাখা যায় না, দেশের নিরাপত্তা বিঘ্নিত, চ্যালেঞ্জের মুখে আছে, এই ছিল বিএনপির বয়ান। তো এখন বিএনপি দলীয় প্রধানমন্ত্রী এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব কি বিষয়টি জানতেন না? যখন ডক্টর খলিলুর রহমানের সঙ্গে, তখন তিনি লন্ডনে ছিলেন নির্বাসিত, ডক্টর খলিলুর রহমানের সঙ্গে যখন বিএনপি হাই প্রোফাইলদের হেভিওয়েট নেতাদের বাংলাদেশে এই টাগ ও ভোট চলছিল এবং অধ্যাপক ইউনূসের সঙ্গে, তারেক রহমান কি বিষয়গুলো জানতেন না? তো যদি জানতেন, তাহলে এই সমস্ত বয়ানের বাইরে গিয়ে, সমস্ত বয়ানের বিরোধিতা করে তাকে বিএনপির মন্ত্রিসভায় নেওয়া হলো কিভাবে, বা নেওয়ার চিন্তা কিভাবে করা হলো প্রথমত, আর করা হলো তো পররাষ্ট্র মন্ত্রণালয়ে, সেটাই বা কিভাবে? তো যদি তিনি বিএনপি হেভিওয়েটদের অভিযোগ মোতাবেক যদি তিনি মার্কিন ডিপ স্টেটের লোকই হয়ে থাকেন, যদি রয়ের সঙ্গে তার কানেকশন হয়ে থাকে থাকে, এটি বিএনপি বলেনি, যদি অন্য একটি মহল বলছে সে কথা, তো দুটোই যদি সত্যি হয় কিংবা দুটোর একটিও সত্যি হয়, তাহলে ডক্টর খলিলুর রহমান বাংলাদেশের স্বার্থ দেখবেন? যদি না দেখেন, তাহলে তাকে কি করে তারেক রহমান তার মন্ত্রী পরিষদে নিতে পারেন? দেশের স্বার্থ তাহলে তিনি কোথায় এখানে বিবেচনা করেছেন? আর যদি তিনি বুঝতে পারেন যে না, এই লোকটি আসলেই খুব কাজের, হাইলি ইনফ্লুয়েন্সিয়াল একজন মানুষ, যিনি পররাষ্ট্রে একেবারে আমাদের বিস্ময় সৃষ্টি করবেন, তো যদি এরকম তার ভাবনা হয়, তাহলে বিএনপি হেভিওয়েটরা আগে যা বলেছে এই বিষয়ে আগে একটি ব্যাখ্যা দেওয়া দরকার ছিল, যে বিএনপি দলীয় বা আমার দলীয় নেতারা আগে যে যা বলেছেন তারা জানতেন না, তারা এমনিতেই প্রতিহিংসা পরবশ হয়ে বা প্রতিহিংসা পরায়ণ হয়ে তারা এগুলো বলতেন। আসলে বিষয়টি এরকম না, আমি তার সম্পর্কে খোঁজখবর নিয়ে দেখেছি, তার আমার নাম আমার কাছে আছে, তিনি আসলে অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল এবং খুব ইফেক্টিভ হবে তার এই পোর্টফোলিও তাকে দেওয়া হলে, তিনি বাংলাদেশের স্বার্থে চমৎকার কাজ করবেন। তো এরকম একটি ব্যাখ্যা আসলে বোধহয় ভালো হতো, আমাদের বুঝতে সহজ হতো। এখন আমরা দেশের মানুষ কি বুঝবো, আমরা এই থেকে কি ইঙ্গিত পেতে পারি, আমাদের সিদ্ধান্ত কি হতে পারে? তাহলে এখানে একটি পক্ষ ঠিক আছে, সত্যি বলছে। কোন পক্ষটি? বিএনপির যারা হেভিওয়েট যাদের কথা বললাম, রুহুল কবির রিজভী, সালাউদ্দিন আহমদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দুলুবুলুরা তো আছেনই, সব হাই প্রোফাইল বিএনপি নেতা যারা কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন, কেউ বাকি রাখেননি তাকে পচাতে ডক্টর খলিলুর রহমানকে। তাহলে তারা যদি ধরে নিলাম তারা সত্যি কথা বলছিলেন, ডক্টর খলিলুর রহমান ইজ আ ভিলেন, তাহলে এখন তারেক রহমান সাহেব যে সিদ্ধান্ত নিয়েছেন, যেই খোঁজ খবর বা ইনফরমেশনের ভিত্তিতে, সেই তথ্যগুলো ভুল বা অসত্য, কোনটি সত্যি? আমাদের তো এই বিষয়ে একটু পরিষ্কার থাকা দরকার। আর কে সাহায্য করবে আমাদের এই বিষয়ে পরিষ্কার হবার জন্যে, পরিষ্কার ধারণা পাবার জন্যে? তাহলে কি ধরে নিব আরেকটি তৃতীয় সত্য হতে পারে একই সঙ্গে? তৃতীয় আরেকটি বিষয়, সেটি হলো ডক্টর খলিলুর রহমান কখনোই ভিলেন ছিলেন না, তিনি আসলেই খুব যোগ্যতা সম্পন্ন মানুষ, এবং বিএনপি অধ্যাপক ইউনূসকে চাপের মুখে রাখবার জন্যে, অধ্যাপক ইউনূসকে ডিফেম করবার জন্য প্রকারান্তরে তার নিয়োজিত এই রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ এবং অ্যাট দ্য সেম টাইম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলকে
তারা ডিমেইন করেছেন, ডিফেম করেছেন, কারণ উদ্দেশ্য ছিল অধ্যাপক ইউনূসকে চাপের মুখে ফেলা এবং তাকে চ্যালেঞ্জ করা প্রয়োজনে অপ্রয়োজনে। সেটি সত্যি? কোনো একটি তো সত্যি হতে হবে, কোনটি? এই প্রশ্নের উত্তর আমরা খুব তাড়াতাড়ি পাবো কিনা জানি না, কিন্তু পাওয়া আসলে খুব দরকার। শুধু আমার না, দেশের লাখো কোটি মানুষের এই প্রশ্নটির উত্তর পাওয়া খুব জরুরি। কারণ এইটি এমন একটি মুভ বিএনপি নিয়েছে যেটি নেবার জন্য তাদেরকে 180 ডিগ্রিতে ঘুরতে হয়েছে, একেবারেই 180 ডিগ্রি। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা অপেক্ষা করব এই বিষয়ে আরও আপডেটস আমরা ভবিষ্যতে হয়তো জানতে পারবো। তারেক রহমান সাহেবের কোন বিষয়টি তার সিদ্ধান্তকে প্রভাবিত করেছে ডক্টর খলিলকে পররাষ্ট্রে বিবেচনা দেওয়ার জন্য। তো মন্ত্রিপরিষদ গঠিত হয়েছে, নবীন প্রবীণ অনেকের কম্বিনেশন হয়েছে এখানে। তো এই বিষয়ে অন্য একটি এপিসোডে কথা বলবো আলাদা করে আবার আরেক সময়। ধন্যবাদ প্রিয় দর্শক, সঙ্গে থাকবার জন্যে। আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে।